My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. আজকে ক্লাসটা কি নিশ্চয় বুঝতে পেরেছি এবং এই ক্লাসটা যেটার উপর ডিপেন্ড করে করানো হচ্ছে আমার মনে হয় কি শতকরা 90 থেকে 95 জন স্টুডেন্টের খুব উৎসাহ আছে এটা সলভ করার জন্য। আর আমিও আমার যেগুলো পার্সোনাল স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে প্রায় সময় শুনেছি বা শুনি যে স্যার ন্যারেশনটা একটু ভালো করে বুঝি। এই ন্যারেশন যদি তোমাকে বুঝতে হয় মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে, ধৈর্য ধরে। বিশেষ করে আমি যখন এই এক্সারসাইজটা বোঝাতে চাচ্ছি তখন তোমাকে একটু মনোযোগ দিয়ে যেটুকু সময় আমি বুঝাই ধৈর্য ধরে ওয়াচ করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে কখন কোন জিনিস কিভাবে চেঞ্জ হচ্ছে। তোমরা জানো যে ন্যারেশন চেঞ্জের মধ্যে বেশ কিছু জিনিস চেঞ্জ আছে, যেমন পার্সন চেঞ্জ আছে, নাম্বার চেঞ্জ আছে, জেন্ডার চেঞ্জ আছে, জেন্ডার পাশাপাশি আবার ভার্বের চেঞ্জ আছে। এগুলো তোমাকে সিস্টেমেটিক্যালি স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে কি করতে হবে। যদি তুমি ওলট পালট ভাবে করো, একদম মুখস্থ করার চেষ্টা করো, তাহলে এটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আমি বলবো আমি যেভাবে বুঝাচ্ছি একটা শর্টকাট এবং টেকনিক্যাল ওয়েতে বুঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। আমার মনে হয় এটা যদি তুমি একটা বুঝে যাও, এই একটা থেকে হয়তো তুমি 10টা করতে পারো। আর তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরপর এই ভিডিওটা ওয়াচ করো, তারপরে আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও। তোমার প্রয়োজনীয় আর যদি কোনো কিছু থেকে থাকে সেটা তুমি আমার প্লে লিস্ট থেকে কালেক্ট করো, অর্থাৎ সেখানে দেখো যে তোমার প্রয়োজনীয় ভিডিওটা আছে কিনা, আশা করি থাকবে। তো সেটা ওয়াচ করো। এরপর যদি দেখো যে হ্যাঁ ক্লাসগুলো টেকনিক্যাল এবং ইজি, তাহলে যেটা সাবস্ক্রাইব করছো সেটা ওকে। আর যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। দেখ, আমি আবার বলছি, আমি যতক্ষণ পর্যন্ত এই ন্যারেশনটা বুঝাবো তোমাদেরকে, যতক্ষণ পর্যন্ত সময় লাগে, সেটা 10 মিনিট লাগুক বা 15 মিনিট লাগুক, একটু ধৈর্য ধরে ওয়াচ করো। তাহলে তোমার হয়তো এই একটা নিয়ম থেকে আরো 10টা নিয়ম তুমি শিখে যাবে, আর তারও 10টা এক্সারসাইজ তুমি করতে পারবে। শুরু করছি। চেঞ্জ দ্য নারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। এটা রাজশাহী বোর্ড 2024 সালে এসেছে, সুতরাং এটা রাজশাহী বোর্ডের জন্য একটু লেস ইম্পর্টেন্ট হলেও অন্যান্য সব বোর্ডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সুতরাং আমার মনে হয় কি এই দিকে একটু বেশি জোর দেওয়া উচিত। হোয়াট আর ইউ রিডিং? তুমি কি পড়ছো? এখানে দেখো এই জায়গায় ইনভার্টেড কমা আছে বা কোটেশন মার্ক আছে, এই জায়গায় ইনভার্টেড কমা শেষ হয়েছে, অর্থাৎ এটা কার উক্তি? রিফার, সেড টু সিফাত। তাহলে এখানে রিফাত হলো সাবজেক্ট, সিফাত হলো অবজেক্ট। অর্থাৎ রিফাত হচ্ছে স্পিকার আর সিফাত হচ্ছে লিসেনার। আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা written by Shakespeare. What an interesting drama it is. I have collected it from our school library, said Sifa. Please lend me the book, said Rifa. তাহলে এখানে দেখা যাচ্ছে কি কয়জনকে, এখানে কয়জন আছে? একটা আছে সিফাত, আরেকটা আছে রিফা। কখনো দেখা যাচ্ছে কি রিফাত স্পিকার বা সাবজেক্ট, সিফাত লিসেনার বা অবজেক্ট। আবার কখনো সিফাত স্পিকার বা সাবজেক্ট, আবার কখনো কি লিসেনার বা অবজেক্ট। ওকে, তাহলে এখন এই যে এটা নাউন আছে, এই দুইটাই দেখা যাচ্ছে কি প্রথমত দেখো দুইটাই ম্যাসকিউলিন, ম্যাসকিউলিন জেন্ডার। তাহলে আমাকে জেন্ডারটাও বুঝতে হচ্ছে।
কেন? তার কারণ যখন এই রিফার সাবজেক্ট হিসেবে রিপোর্টেড স্পিচে আসবে তখন ফার্স্ট পারসন হলে সেটা চেঞ্জ হয়ে কি হবে? আমি বোঝা যাচ্ছি যে রিফারটা যদি কখনো সাবজেক্ট হিসেবে আসে, এই রিফারটা যদি কখনো সাবজেক্ট হিসেবে আসে তখন সাবজেক্টিভ ফর্মটা কি হবে? সাবজেক্টিভ ফর্মটা হবে কি? অবজেক্ট হিসেবে আসলে অবজেক্টিভ ফর্মটা হবে হিম। আর অ্যাডজেক্টিভ বা প্রোনাউন অ্যাডজেক্টিভ বা পসেসিভ হিসেবে আসলে সেটা কি হয়ে যাবে? তখন হয়ে যাবে ইজ। রিফ্লেক্স এরপর পসেসিভ, এটা কিন্তু পসেসিভ প্রোনাউন এবং প্রোনাউন অ্যাডজেক্টিভ দুইটা। আর এরপরে যদি রিফ্লেক্সিভ হিসেবে আসে তখন সেটা হয়ে যাবে himself। ওকে, এখন এরপর যদি সিফাত আসে তাহলে দেখো সিফাত ম্যাসকুলিন জেন্ডার, রিফাত ম্যাসকুলিন জেন্ডার, সুতরাং এটা চেঞ্জেসটা একই থাকে। এই গেল তোমার প্রথমে প্রোনাউনের চেঞ্জ, অর্থাৎ পার্সন কিভাবে চেঞ্জ হবে সেটা এখানে বোঝানো হচ্ছে এই এক্সারসাইজের জন্য। ঠিক আছে, তাহলে এটাই একটা। ওকে, তোমার কারো যদি প্রয়োজন হয় এই হেন্স গুলো লিখে রাখতে পারো, কারণ চেঞ্জেস এর মধ্যে, এই যে ন্যারেশন চেঞ্জের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গেল, এরপরে আমাকে খুঁজে দেখতে হচ্ছে প্রথম সেন্টেন্সে কি রিফাত হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, সেটু হচ্ছে রিপোর্টিং ভার্ব। আচ্ছা, রিপোর্টিং ভার্ব আমরা জানি কি? রিপোর্টিং ভার্বটা যদি রিপোর্টিং ভার্ব আছে কি? সেট। এই সেট যদি থেকে থাকে তখন রিপোর্টেড স্পেসে গিয়ে যখন আমরা রিপোর্টেড স্পেসকে দেখব এরপরে, কিন্তু এই যে রিপোর্টিং ভার্ব সেট টু ভার্বটা প্রথমে তো আমাকে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জিংটা নির্ভর করছে কিসের উপর? রিপোর্টেড স্পেসের সেন্টেন্সের উপর, কাইন্ডস অফ সেন্টেন্সের উপর এটা নির্ভর করছে। তাহলে এইটাও তোমাকে জানতে হচ্ছে আগে। ঠিক আছে, এখন আমরা জানি কি সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। সেটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, exclamatory sentences। ওকে, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলা হচ্ছে, এগুলো বুঝবো কি করে? অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত চেনা যায় কিভাবে? সাবজেক্ট থাকে, সাবজেক্টের পর ভার্ব থাকে, বা নেগেটিভ ডাজন্ট, যদি ডাজন্ট হ্যাভেন্ট এগুলো থেকে থাকে সেটা হতে পারে। যে প্রথমে খেয়াল রাখতে হবে সাবজেক্টের পর ভার্ব থাকে, সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করবে? সাবজেক্ট এজ এ সেন্টেন্সের শেষে একটা ইন্টারোগেটিভ মার্ক থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবে? ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয়, সেন্টেন্সটা। আর অপটেটিভ সেন্টেন্স কি দিয়ে বুঝবে? সাধারণত দেখা যায় কি মে দিয়ে শুরু হচ্ছে। এক্সক্লামেটরি সেন্টেন্স এর শেষে কি হয়? এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন মার্ক থাকে। সেন্টেন্স বুঝলাম। এখন এই সেট টু ভার্বটা এখানে গিয়ে কি হবে? সেট টু ভার্বটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? দ্যাট হয়, সরি, সেট টু এটা চলে যায় টোল্ড। যদি অবজেক্ট থাকে, আর অবজেক্ট না থাকে সে থেকে যেতে পারে। অবজেক্ট যেমন মনে করো এখানে সেট টু এ ভার্বের অবজেক্ট আছে, সুতরাং এটা কি হবে? টোল্ড হবে। এরপরে কি ইন্টারোগেটিভে দেখা যায় কি
ইফ বসে অথবা WH ওয়ার্ড থেকে যায়। এখানে একটা জিনিস তোমাকে শিখতে হবে বা জানার আছে, ইফ কখন বসে, WH ওয়ার্ড কখন বসে। আগে সেন্টেন্সের, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ধরনটা তোমাকে দেখতে হবে বা প্রকারটা দেখতে হবে। আমরা জানি কি দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সেটা কি ইয়েস নো কোয়েশ্চেন আর ইনফরমেশনাল কোয়েশ্চেন। তাহলে আমরা ইয়েস নো কোয়েশ্চেন গুলো কিভাবে বুঝবো? আচ্ছা, এটা একটু পরে বুঝাচ্ছি। এটা বুঝতে ভার্ব বা লেট দিয়ে শুরু হয়, তখন সেক্ষেত্রে কি হয়েছে, সেক্ষেত্রে এখানেও আরেকটা জিনিস আছে। আর আমি এখানে বুঝাচ্ছি প্রথমে মেয়েটা কি হয়ে যায়, সাধারণত উইশ হয়ে যায় অথবা উইজড, উইশের ফর্ম মনে করো উইশ বা উইজড এর ধরনের করে। এক্সক্লামেটরি সেন্টেন্সে এটাও একটা জিনিস আছে, আমি একটু ডিটেইলস বোঝাবার চেষ্টা করছি। কেমন? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা রাখছি প্রথমে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তো ইন্টারোগেটিভ বলছি কি, যদি ইয়েস নো হয়, ইয়েস অথবা নো হয়, সেক্ষেত্রে কি বসবে, সেক্ষেত্রে বসবে ইফ। ঠিক আছে, ইফ। এখন ইয়েস নোটা কিভাবে বুঝবে? এবার বোঝার সহজ নিয়মটা কি, আমরা জানি কি প্রাইমারি অক্সিলারি হিসেবে অথবা বি ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করি? বি ভার্ব বললাম, সেখানে বি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব হিসেবে ব্যবহার করছি ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব হিসেবে ব্যবহার করি হ্যাভ, হ্যাজ, হ্যাভ। ওকে, এই যে এই তিন ধরনের ভার্ব আছে, এই তিন ধরনের ভার্ব দিয়ে অর্থাৎ কোনো একটা দিয়ে যদি ইন্টারোগেটিভটা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে বসবে ইফ। কারণ একটা জিনিস তুমি দেখো, এখান থেকে তুমি যে কোনো ভার্ব দিয়ে যদি সেন্টেন্সটা শুরু করো, সেটার উত্তরটা হ্যাঁ অথবা না দিয়ে দেয়া যায়। আর সেজন্য এগুলোর নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। যেমন আমি মনে করি একটা জিনিস এখানে যদি লিখতে পারি, লিখে দেখেন, ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? কোয়েশ্চেন। এখন আনসারটা কি হতে পারে? আনসারটা হতে পারে ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা। সেক্ষেত্রে কি হবে? ইটস। অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে গিয়ে সেটা কি হবে? আস্কড হবে প্রথমে, কিন্তু কমা আর এই যে কমা আর ইনভার্টেড কমা এই জায়গায় চেঞ্জ হবে কি ইটস। ওকে, এখন যদি ডাব্লিউএস কোয়েশ্চেন বলি, ডাব্লিউএস কোয়েশ্চেন সেটা কি রকম? সেগুলো সাধারণত কি দিয়ে শুরু হয়? হু, হোয়াট, when, where, তারপরে which, etc. এরকম আরো অনেক আছে। এগুলো তুমি দেখো, এগুলোর কোনোটা দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, তাহলে সেখানে তোমাকে বুঝতে হবে এটা ইনফরমেশনাল, অর্থাৎ সেখানে ইনফরমেশনটা তোমাকে দিতে হবে। সেক্ষেত্রে যে ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে সেটা থেকে যাবে। তবে উভয় ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি সেন্টেন্সটা কখনো ইন্টারোগেটিভ থাকবে না, অ্যাসার্টিভ হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্টটা আগে আসবে, ভার্বটা পরে যাবে। যেমন এখানে যদি আমি বলি হু আর ইউ, তুমি, তাহলে আনসারটা হতে পারে কি ইয়েস নো দিয়ে তুমি এখানে কোন আনসার দিতে পারো। তখন তুমি বলতে পারো আই এম আ স্টুডেন্ট অথবা আই এম এ স্টুডেন্ট। তাহলে কেন ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের যে কমা
আর ইনভার্টেড কমা চেঞ্জ হয়ে কি হয়, এটা এখানে কি হবে, প্রথমে তো তোমার রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে কি হবে, এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে আস্কড হয়ে যাবে, এটা খেয়াল রাখবে। আমি কিন্তু এটা বুঝাচ্ছি কোথায়, এই কমা আর ইনভার্টেড কমার ক্ষেত্রে এটা হয়ে যাবে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে কি হবে, আস্কড হবে, সেটা খেয়াল রাখতে হবে। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে আস্কড হবে, আর কমা আর ইনভার্টেড কমার ক্ষেত্রে কি হবে, ইফ হবে, নতুবা ডাব্লিউএস ওয়ার্ড যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা থেকে যাবে। ওকে, এটা গেল। এখন বলছি কি ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি রকম হবে, ইম্পারেটিভ সেন্টেন্সটা সাধারণত রিপোর্টিং ভার্বটা কিভাবে চেঞ্জ হয়, যদি আদেশ বোঝায়, আদেশ বুঝালে, আদেশ বুঝালে হবে অর্ডার, অনুরোধ বুঝালে, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, তারপর উপদেশ বুঝালে, উপদেশ বুঝালে অ্যাডভাইস। এখন মনে করো সেন্টেন্স দেখে তুমি বুঝতে পারছো না যে এটা আদেশ হচ্ছে না অনুরোধ হচ্ছে নাকি অ্যাডভাইস হচ্ছে, সেক্ষেত্রে এগুলোর পরিবর্তে তুমি টোল বার ব্যবহার করো একেবারে নিশ্চিন্তে, তখন তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং আরেকটা জিনিস জেনে গেলাম কি, ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কিভাবে চেঞ্জ হয়। এরপরে কমা ইনভার্টেড কমার ক্ষেত্রে কি হয়, কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেই জায়গায় কি হয়, সাধারণত যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, আর যদি নেগেটিভ ফর্ম হয় তাহলে নট টু হয়ে ভার্বের বেস ফর্ম বসে। ওকে, তাহলে এই গেল ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব এবং কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে কিরকম চেঞ্জ হয় সেটাই দেখানো, ঠিক আছে। এখন অপারেটিভ তো সাধারণত চেঞ্জ হয়ে উইশ হয়ে যায়, সেটা আমরা বুঝতে পারলাম। এক্সক্লেমেটরি কি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি অবাক করা কিছু বোঝায়, অবাক, তাহলে এখানে হবে কি এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এক্সক্লেম উইথ ওয়ান্ডার। আর দুঃখ বুঝালে, দুঃখ বুঝালে তখন এক্সক্লেম উইথ সরো। আর যদি আনন্দ বুঝায় তাহলে হবে এক্সক্লেম উইথ জয়। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা শিখে নিলাম, এইগুলো এই এক্সারসাইজের মধ্যে খুব বেশি প্রয়োজন। এবার চেঞ্জিং সেন্টেন্সে আমরা চলে, চেঞ্জিং ন্যারেশনের মধ্যে কিরকম চেঞ্জেসটা হয় সেটা আমরা শিখছি। দেখো আমরা সেখানে একটু what are you reading, রিফা said to সিফা, তাহলে আনসারটা কিরকম হচ্ছে, রিফা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরুতে কি হচ্ছে আজ সিফা, what are you reading, এসে what are you আছে, প্রথমে সেন্টেন্সটা লক্ষ্য করো ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তার মানে WH দিয়ে শুরু হচ্ছে, সুতরাং ওয়ার্ডটা থেকে যাবে, ওয়ার্ডটা থেকে যাবে, এরপরে সাবজেক্ট আসবে। এখানে সাবজেক্টটার কথা চিন্তা করো, সাবজেক্ট ইউ বলতে কাকে বোঝায়, সেকেন্ড পারসন, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে সেটা চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর। তাহলে এটা একটা জিনিস তুমি লিখে রাখো, রিপোর্টিং ভার্ব সেকেন্ড পারসন, রিপোর্টেড স্পিচে, রিপোর্টেড
স্পিচ এর সেকেন্ড পারসন চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর বা স্পিকারের উপর বলতে পারো, স্পিকার যার যেটা ভালো লাগে, আমি সাবজেক্টটাকে প্রেফার করে দিচ্ছি। তাহলে আর ফার্স্ট পারসন চেঞ্জ হয়, ফার্স্ট পারসনটা আগে লেখা দরকার ছিল। ফার্স্ট পারসন চেঞ্জ হয়, সরি এটা অবজেক্ট হবে, অবজেক্ট বা লিসেন, আর এটা হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা স্পিকারের উপর। আর থার্ড পারসন চেঞ্জ হয় না। তাহলে এই জিনিসটা আমাদের জানা হয়ে গেল। তাহলে এখানে আছে কি সেকেন্ড পারসন চেঞ্জ হবে কিছুর উপর, রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর। তাহলে রিপোর্টিং ভার্ব অবজেক্টে সিফা, তাহলে হোয়াট হি দিয়ে এখানে ব্র্যাকেটে দিয়ে দাও, সিফাতকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে সিফাতকে বোঝানো হচ্ছে হি দিয়ে। হোয়াট হি আর এখন ভার্বের পরিবর্তনটা কিরকম হবে সেটা একটু জানা দরকার। আমরা জানি কি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্ট স্পিচের ভার্ব 1 থাকলে সেটা ভার্ব 2 তে চলে যাবে, আর ভার্ব 2 থাকলে সেটা কি হবে হ্যাড হয়ে এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, প্রিন্সিপাল ভার্ব এখানে লিখতে হবে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর মনে করো মডেল ভার্ব যদি শ্যাল উইল থাকে, শ্যাল উইল, তারপর এগুলো থাকলে কি হয়ে যাবে শুড, উড, আর যদি বি থাকে সেটা কি হয়ে যাবে শ্যাল বি, উইল বি থাকে সেটা শুড বি, উড বি, এই ধরনের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বাট হি আর আছে, এখন এটা কি হবে ভার্ব 1 আছে চলে যাবে ভার্ব 2 তে। এখন হি এর সাথে ভার্ব 2 কি হয় হি ওয়াজ রিডিং, what he was reading. ওকে, এরপরে দেখো I am reading an interesting drama written by Shakespeare. আগে এটার কথা চিন্তা করি, তাহলে সিফাত এই প্রশ্নের উত্তরে এই লাইনটা বলছে, তাহলে সিফাত reply that first person আর, তাহলে এখানে সেট ভার্বের সাবজেক্টকে সিফা, সুতরাং এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে what he, that he এখানে কি হচ্ছে she as। ওকে, তাহলে that he আমটা চেঞ্জ হয়ে ভার্ব 1 আছে, এটা কোথায় চলে যাবে 2 তে। he was reading an interesting drama by Shakespeare। এইবার শুরু হচ্ছে what an interesting drama it is। দেখো এখানে এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এখানে চাইলে এন্ড দিয়ে তুমি শুরু করতে পারো, তা আমি শুরু করছি না, যেহেতু আমি মনে করছি কি জিনিসটা সবসময় সিম্পল রাখা ভালো, একটু কমপ্লেক্স না করে, তো সিম্পলে আমি রাখছি। হি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে সিফাতকে বোঝানো হচ্ছে। হি exclaimed, যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স,
এক্সক্লেম উইথ জয়, যেহেতু সে পড়ে আনন্দ পেয়েছে, উইথ জয় দ্যাট, দ্যাট এখন সাবজেক্টটা আগে চলে আসবে, ইটটা আগে চলে আসবে, ইট ভার্ব ইজ, এটাও চেঞ্জ হয়ে ওয়ান আছে, এটা টু তে চলে যাবে। ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং, বুকটা এখন তার আগে কি যোগ হবে, একটা ভেরি যোগ হবে। ইট ওয়াজ এ ভেরি, এখানে একটা এ দা, ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং grammar. Okay, I have collected it from our school library, said he. তাহলে এখনো সে কথাটা বলছে, তো আমরা জানি কি প্রথমবার বলে সেটা সেড বা টোল্ড হয়, এরপরে কি হচ্ছে, তারপর সে যেহেতু এখানে রিপ্লাইড হয়েছে তাহলে একটা সেন্টেন্স চলে গেল, এরপরে এক্সপ্লেইন উইথ জয়, তার মানে অ্যাডেড দ্যাট, এটাও চলে গেল, এরপরে সে আবার একটা সেন্টেন্স বলছে, সুতরাং এখানে কি হবে, হি also assertive sentence said I have collected it, তাহলে আইটা কি হয়ে যাবে, হি, হিটা কাকে বোঝানো হচ্ছে, আজকে হি, I have collected, হি এখানে কি হয়ে যাবে, হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাড, হি হ্যাড কালেক্টেড, ইটের দ্যাট দিয়ে দাও, নিকটবাচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে চলে যাবে, দ্যাট ফ্রম, আওয়ার আছে, আওয়ার বলতে কাকে বোঝানো হচ্ছে, সেই স্পিকারকে বোঝানো হচ্ছে, সুতরাং আওয়ারটা এখন কি হয়ে যাবে, দেয়ার হয়ে যাবে, দেয়ার স্কুল লাইব্রেরি। এরপর কি বলছে, প্লিজ ল্যান্ড মি দ্য বুক, সে রিফা, এইবার রিফা বলছে কি প্লিজ, তার মানে এটা অনুরোধ বুঝাচ্ছে, ল্যান্ড মি দাও, ইম্পারেটিভ সেন্টেন্স, সুতরাং এখন কি হবে, রিফা, রিফা রিকোয়েস্ট, যেহেতু প্লিজ দিয়েছে, requested him, him বলতে কাকে বোঝাচ্ছে, সিফাতকে, requested him to, assertive sentence, to lend, me আছে অবজেক্টিভ ফর্ম, তাহলে এটা কাকে বোঝানো হচ্ছে, সেই স্পিকারকে, রিফা, তাহলে কি হবে, to lend him, to lend him the book. তাহলে দেখো, হয়তো আমার 10 মিনিটের মতো সময় লেগেছে, পার্টটা হয়তো একটু বেশিও লেগেছে, কিন্তু প্রত্যেকটা জিনিস তুমি যদি স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করো তাহলে তোমার কোনো ভুল হবে না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু তুমি প্রথমে শিখছো বা শেখার মতো করে প্রথমে শুরু করছো, অথবা তুমি প্রায় সময় এই ধরনের করে প্র্যাকটিস করছো, তাহলে এইভাবে তোমাকে করতে হবে। কিন্তু পরীক্ষার হলে গেলে তোমার আর কোনো তেমন সময় লাগবে না, কারণ তোমার রুলগুলো তখন মাথার মধ্যে একটার পর একটা অটোমেটিকলি চলে আসবে। অর্থাৎ যা সময় দিতে হয় শিখার সময় দিতে হয়, বা প্র্যাকটিসের সময় দিতে হয়। আশা করছি তোমরা সবাই এই ন্যারেশনটা বা এর অন্তর্ভুক্ত যে রুলস গুলো আছে, যেগুলো আমি বুঝিয়েছি, সবগুলো ভালোভাবে বুঝে গেছি। আর যদি না বুঝে থাকো তাহলে আমি বলবো প্রথম থেকে ভিডিওটা আরো একবার বাঁচো, তাহলে হয়তো ক্লিয়ার। তারপর যদি তোমার কোথাও ভুল ভ্রান্তি আছে বলে মনে হচ্ছে, তোমার কাছে দ্বিধা লাগছে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তার জন্য প্রয়োজন। So thank you very much for watching the video.